আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, দিস নিগার সুলতানা ফ্রম রাজধানী আইডিয়াল কলেজ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের সিন প্যাসেজ 37 এবং 38 শেষ। সো ওখান থেকে আজকে আমরা কিছু ফ্লোচার্ট আলোচনা করব। প্রত্যেকটা প্যাসেজের সাথে দুটো করে ফ্লোচার্ট আছে এবং এই ফ্লোচার্টটা মোটামুটি তোমাদের কাছে ইজি মনে হবে, কারণ হিউম্যান রাইটস নিয়েই কিন্তু আমাদের এই প্যাসেজটা। প্রতিটা লাইনে লাইনে বিভিন্ন রাইটসের কথা বলা আছে এবং ফ্লোচার্টেও সেগুলোই হাইলাইট করে লিখতে হবে। শুধুমাত্র ফর্মটা ডিফার করবে, যে ভার্ব প্লাস আইএনজি ফর্মে আছে নাকি টু প্লাস ভার্ব ফর্মে আছে, সেটাতে শুধুমাত্র ভিন্নতা, আর তেমন কোনো ভিন্নতা নেই। কিন্তু ফ্লোচার্ট নিয়ে ক্লাস শুরুর আগে আমি তোমাদের সাথে কিছু কমন মিস্টেক্সের কথা বলতে চাই, যেই মিস্টেকগুলো তোমরা সেকেন্ড সেমিস্টার ফাইনাল পরীক্ষায় করেছো। ফ্লোচার্টের একটা অন্যতম শর্ত হচ্ছে তোমাদের একটা কোশ্চেন দেওয়া থাকবে। কোশ্চেন থেকে কিভাবে ফ্লোচার্টের হেডিংটা লিখতে হয় সেটা কিন্তু বারংবার তোমাদেরকে বলা হয়েছে। ফ্লোচার্টের যে বেসিক ক্লাস হয়েছিল আমাদের, সেখানেও বলা হয়েছে, প্লাস সবসময় বলা হয় যে ফ্লোচার্ট অ্যান্সার করার সময় একটা মানে উপযুক্ত একটা টাইটেল দিবে। সেই টাইটেলটা কি? জাস্ট বলা হবে যে ফ্লোচার্ট, এই সংক্রান্ত ফ্লোচার্টটা নিচে দেওয়া হলো। এই হেডিং বা টাইটেল যেটাই বলো না কেন, আমি 95% খাতায় এবার দেখি নাই। ম্যাক্সিমাম স্টুডেন্ট এই হেডিংটা ছাড়াই সরাসরি ফ্লোচার্টের মানে চার্টটা এঁকে লেখা শুরু করেছো। সেই চার্টটা যে খুব পারফেক্টলি এঁকেছো তাও না, কয়েকজনের প্রেজেন্টেশন, মাত্র 10%-এর প্রেজেন্টেশনটা ছিল সুন্দর, বাকিরা অ্যাজ ইউজুয়াল লিখেছো। এবং যেটা ভুল, যে ফ্লোচার্টের তোমাদের তো একটা ক্লু সেন্টেন্স দেয়া থাকবে, মানে সেন্টেন্স তো না, ফ্রেজ দেয়া থাকবে, তো সেই ফ্রেজটা লিখতে ভুল করেছো। তোমাদের পরীক্ষা খুব বেশি বুক বেসড হয়ে গেছে, কোশ্চেন বেসড হয় না। বিশেষ করে এই ফ্লোচার্ট অ্যান্সারের ক্ষেত্রে সেটাই ধরা পড়েছে। তোমরা যেখান থেকেই লিখো না কেন, যে সোর্স থেকেই লিখো না কেন, তোমরা একটা জিনিস খেয়াল করো নাই যে পরীক্ষার কোশ্চেনে ফ্লোচার্টের স্টার্টিংটা কেমন ছিল। আমি আবারও বলছি, মাত্র 10% স্টুডেন্ট এটা খেয়াল করে ঠিকঠাক মতো ফ্লোচার্ট অ্যান্সার করেছো এবং আমি একবার হাইস্ট মার্কসটা দিয়েছি। কিন্তু ম্যাক্সিমামের ক্ষেত্রে এই নাম্বারটা 4-5-এর বেশি যায় নাই, শুধুমাত্র এই সিস্টেমে ভুল করার কারণে। হেডিং দাওনি, প্লাস বক্সটা ঠিক মতো করনি, বক্স এক পেজ থেকে আর এক পেজে চলে গেছে। ফ্লোচার্টে 6টা বক্স করতে হয়, সামান্য কথা লিখতে হয়। সো এই 6টা বক্স কিন্তু একটা পেজের মধ্যেই করতে বলি এবং এটাই করা উচিত, দেখতেও সুন্দর লাগবে। প্লাস মানে তোমাদের যে অ্যারো মার্কস দেওয়ার যে ব্যাপারটা, অ্যারো মার্কস দিয়ে তো সাধারণত তুমি ফ্লোটা বোঝাচ্ছ, তোমার প্যাসেজের সাথে ফ্লো আছে কিনা তোমার লেখার মধ্যে, তুমি সেটা বোঝাচ্ছ। তো যদি তুমি এক পেজ থেকে আর এক পেজে চলে যাও, তুমি কিভাবে সেটা ইন্ডিকেট করবে? আর সেটা ইন্ডিকেট তুমি যেভাবেই করো না কেন, ওটা কিন্তু যারা এক পেজে করবে তাদেরটা যেরকম পারফেক্ট হবে, তোমারটা সেরকম পারফেক্ট হবে না। সো এই ভুলটা করেছো। আর যেটা বললাম, ফ্লোচার্টের প্রথম বক্সে যে ক্লু ফ্রেজটা দেয়া থাকবে, সেটা তোমরা প্রশ্নতে যেটা থাকবে সেটা লিখতে বাধ্য, সেটা অবশ্যই লিখবে। আদার কোনো সোর্স থেকে যদি তুমি লিখো তাহলে তো তোমার ওই পয়েন্টটাই কাটা যাবে। যে পয়েন্টটা কোশ্চেনে নাই সেটা যদি তুমি লিখো তাহলে তোমার সেই পয়েন্টটা কি কাটা যাবে না? তোমাদের সেন্সে কি বলে? সো এটাই এবার পরীক্ষা হয়েছে। সো প্রথমে হেডিং দিবে, হেডিং অবশ্যই থাকতে হবে। হেডিংটা লেখার নিয়ম খুব ভালো করে বলা হয়েছে, আজকের ক্লাসে আমি আবারও বলবো, সেটা শুনে নিবে। তারপরে অ্যাপ্রোপ্রিয়েট বক্স করবে এবং সেখানে বক্সের অ্যান্সারটা সুন্দর স্টেপ বাই স্টেপ লিখবে। তো এখন আমরা ইউনিট 37 থেকে একটা ফ্লোচার্ট করবো। ইউনিট 37-এর 2টা ফ্লোচার্ট আছে, দুটাই হচ্ছে সেই মানে বেসিক হিউম্যান রাইটস সম্পর্কে, যে এই ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, এই ইভেন্ট ডকুমেন্টটার মধ্যে কিভাবে মানে কয়টা মানবাধিকারের কথা বলা হয়েছে, বা কী কী মানবাধিকারের কথা বলা হয়েছে, বা মানুষের বেসিক রাইটসগুলো কি, এটা নিয়ে এই 2টা ফ্লোচার্ট। তো আমরা এই 2টার মধ্যে যে কোনো একটা করবো, একটা করলে আমাদের 2টা কাভার হয়ে যাবে। এখন আমরা প্রথমটা শুরু করছি। তো প্রথম প্রশ্নটা এভাবে করা হয়েছে তোমাদের সিন প্যাসেজ 37-এ, তোমরা এই ফ্লোচার্টটা পাবে। এখানে কোশ্চেনটা এরকম: রিড দ্য টেক্সট বিলো অ্যান্ড মেক আ ফ্লোচার্ট শোয়িং দ্য ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস বাই ইভেন্ট ইন দ্য প্যাসেজ। আমি শুরুতেই বলেছিলাম যে তোমাদের এই আমরা যে অনুপম বইটা দেখছি, সেখানে কিন্তু এই রাইটসগুলোর কথা মানে এটা কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড বলা নাই। কিন্তু ইংলিশ ফটোতে বইতে তোমরা যদি ইউনিট 8 দেখো, তাহলে কিন্তু এই ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস সম্পর্কে তোমরা একটু হলেও জানতে পারবে, তবে সেটা খুবই সামান্য। আমি যে ভিডিও ক্লাসটা দিয়েছিলাম সেটার প্রথমেই তোমাদের এই ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, এই যে ইন্টারন্যাশনাল ডকুমেন্টের রাইটসগুলো সম্পর্কে আমরা জানছি, সেটার একটা ওভারভিউ দেওয়া আছে। সেটা অবশ্যই দেখে এটা কী জিনিস সেটা সম্পর্কে একটা আইডিয়া নিবে। কারণ
বেসিকটা যদি তুমি না জানো তাহলে কিন্তু সেটা তোমার একটা নলেজের ল্যাকিংস হিসেবেই দেখা হবে, বা তোমার নিজের কাছেও পরে মনে হবে যে তুমি আসলে যেগুলো পড়লে রাইটসগুলো, এগুলো কি সাধারণ মানুষের মন করা রাইটস, নাকি এগুলো কোনো আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্ত অধিকার যেগুলো আমরা পাচ্ছি কিংবা পাচ্ছি না, বা আমি পাচ্ছি অন্য কেউ পাচ্ছে না। সো বেসিকটা আমাদের এই জন্যই জেনে রাখা উচিত, হোয়াট ইজ দ্য ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। এটা জাতিসংঘ প্রদত্ত একটা, জাতিসংঘ ঘোষিত একটা ডকুমেন্ট, আন্তর্জাতিক ডকুমেন্ট। তো এখান থেকে যে ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসের কথা বলা হয়েছে বাই ইউএন, এখানে থেকে অনেকগুলো রাইটস এখানে উল্লেখ আছে। তো আমাদের ফ্লোচার্টের জন্য প্রয়োজন 5টা, যে কোনো 5টা রাইট চুজ করা, কারণ 6 নাম্বার যেটা মানে প্রথমে তো একটা দেয়াই থাকবে কোশ্চেন, ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ, এই যে এটা তোমার জন্য যেভাবে দেওয়া থাকবে পরীক্ষার কোশ্চেনে ঠিক সেভাবেই তোমাদের ফিল আপ করতে হবে। তোমরা এই সেমিস্টার ফাইনাল পরীক্ষায় এই কাজটাও করো না। সো যদি তুমি একদম কোশ্চেনের সাথে লিঙ্ক তোমার না থাকে উত্তরে, তাহলে তো সেটা আসলে একটা দুর্বলতা হিসেবে দেখা হচ্ছে, তুমি ওটা কোথায় পেয়েছো বা ওই ফর্মে তুমি কিসের ভিত্তিতে লিখলে, তুমি কোশ্চেনটাই যদি ফলো না করো তাহলে তুমি ওটা কোত্থেকে জানো। তো এই ভুলটা যাতে আর দ্বিতীয়বার না হয় সেটা খেয়াল রাখবেন, কারণ এর জন্য অবশ্যই মার্কস কাটা হয়েছে। যে তোমাদের পরীক্ষার কোশ্চেনে যেটা দেওয়া থাকবে ওটা তো বইয়েও দেওয়া থাকবে, বা বই হয়তো যেভাবে দেওয়া আছে সেভাবে না করে একটু অন্য ফর্মে দেওয়া থাকতে পারে, যেহেতু ফ্লোচার্টে কীভাবে এক্সপ্রেশনগুলো দেওয়া থাকে, কীভাবে ফ্রেজগুলো দেওয়া থাকে, এটা তোমাদের আগেই ফার্স্ট সেমিস্টারের শুরুতেই ফ্লোচার্টের শুরুর দিকে ক্লাসে কিন্তু বলা হয়েছে। দরকার হয় সেই ক্লাসগুলো আবার একটু রিভিশন দিয়ে নেবেন, তারপরে ফ্লোচার্ট অ্যান্সার করবেন। তো এখন যখন আমরা অ্যান্সার করতে যাচ্ছি, এই কোশ্চেন থেকে আমরা কিভাবে হেডিংটা বের করবো, যে একটা হেডিংয়ের কথা বললাম, টাইটেল দিতে হবে। সো সেই টাইটেলটা কী হতে পারে, এখন আমি বোর্ডে লিখি, তোমরা দেখো তো সেই টাইটেলটা মিলে কিনা, বা এভাবেই লিখতে বলা হয়েছিল কিনা। আমরা কিন্তু ফ্লোচার্টের বেসিক ক্লাসে বলেছিলাম হেডিংটা দিব কি, এই যে এখানে বলা হচ্ছে মেক আ ফ্লোচার্ট শোয়িং দ্য ডিক্লারেশন। এখান থেকে আমরা হেডিংটা নিব, হুবহু তুলব, কোনো রকম চেঞ্জের আমার দরকার নাই। এই কথাটুকু লেখার পর ইন দ্য প্যাসেজ লিখতেও পারো, নাও লিখতে পারো, সেটা তোমার ইচ্ছা, কিন্তু এইটুকু লিখতে হবে, রাইটস বাই ইউএন। এইটুকু লেখার পরে আমরা জাস্ট এইটুকু এটা অ্যাড করবো, ইজ গিভেন বিলো। এটাই হচ্ছে আমাদের সেই ফ্লোচার্টের হেডিং বা টাইটেল। একটা জিনিস আমি লিখতে যাচ্ছি, বক্স করেই তো লিখবো ফ্লোচার্টটা, কিন্তু তার আগে একটা ক্যাপশন তো দেওয়া উচিত। প্রত্যেকটা জিনিস কখন সুন্দর হয়, যখন তার একটা পার্টিকুলার ক্যাপশন থাকে। আমরা যখন প্যারাগ্রাফ লিখবো, যখন শর্ট স্টোরি লিখবো, অবশ্যই একটা ক্যাপশন দিব, এর জন্য কিন্তু মার্কস থাকে। ফ্লোচার্টের ক্ষেত্রেও ঠিক তাই। সো এই হেডিংটার দিতে যাতে আর কখনো মিস না হয়। তোমাদের সামনে ঈদের পরে এমটি চলে আসবে, তারপরে আবার যখন থার্ড সেমিস্টার ফাইনাল পরীক্ষা হবে, আবার ফ্লোচার্ট অ্যান্সার করতে হবে। সো তখন যাতে এই ভুলগুলো রিপিটেশন আর না হয়। এখন আমি পুরো ফ্লোচার্টটা তোমাদের জন্য আঁকছি। তো এই রাইটসগুলো দিয়ে আমরা ফ্লোচার্টটা কমপ্লিট করেছি। এখানে প্রথমে দেওয়া ছিল যে হ্যাভিং দ্য রাইট টু পাবলিক সার্ভিস, মানে একটা দেশের নাগরিকের কী অধিকার রয়েছে, সে দেশের সরকারি চাকরিতে অংশগ্রহণের সুযোগ রয়েছে বা অধিকার রয়েছে। তারপরে লেখা হয়েছে হ্যাভিং দ্য রাইট টু এ ন্যাশনালিটি, তার মানে জাতীয়তা। একটা মানুষ জন্মসূত্রে সেই দেশের নাগরিক, কিন্তু সে যদি চায় সে তার এই নাগরিকত্ব বা ন্যাশনালিটি সুইচ করতে পারে, অন্য দেশে নাগরিকত্ব পাওয়ার জন্য সে অ্যাপ্লাই করতে পারে, বা নিজের দেশে তো তার অবশ্যই অধিকার রয়েছে, অন্য দেশে সে ইজিলি অ্যাক্সেস করতে পারে, এটা তার একটা জন্মগত অধিকার। 3 নম্বর পয়েন্টে লেখা হয়েছে হ্যাভিং দ্য রাইট টু ফ্রিডম অফ স্পিচ, মানুষের কথা বলার যে অধিকার, সেটা তো আসলে একটা মানুষের মৌলিক অধিকার। সে কথা বলতে পারবে নিজের ইচ্ছে মতো, তার একটা স্বাধীনতা থাকবে, মানে বাক স্বাধীনতা যেটা বলে সেটাই হচ্ছে ফ্রিডম অফ স্পিচ। হ্যাভিং দ্য রাইট টু ফ্রিডম অফ থট অ্যান্ড বিলিভ, একটা মানুষ তার বিবেক বিবেচনা বোধ বা তার শিক্ষাগত যোগ্যতা এইসবের ভিত্তিতে তার চিন্তা করার স্বাধীনতা রয়েছে, বা কোনো একটা বিশেষ বিশ্বাসে সে বিশ্বাস্ত হবে, বা কোনো একটা বিশ্বাস সে নিজের মধ্যে ধারণ করবে, সেই অধিকারটা কিন্তু তার রয়েছে। সো এটাও একটা মানুষের খুব গুরুত্বপূর্ণ একটা অধিকার। নেক্সট লেখা হয়েছে ফ্রিডম অফ স্পিচফুল অ্যাসেম্বলি। তোমরা এই প্যাসেজটাতে দেখবে যে সমাবেশ বা সমিতি,
এগুলোতে যে কোনো মানুষ তার নিজের পছন্দ মতো বা নিজের ইচ্ছা অনুযায়ী কোনো একটা সভা বা সমিতিতে সে ইনক্লুড হতে পারে বা ইনভলভ হতে পারে, বা সে আবার আরেকটা কথা বলা হয়েছিল যে সে এককভাবেও এটা করতে পারে বা দলগতভাবেও কোনো একটা সমিতিতে বা দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে কোনো একটা সমিতিতে সে ইনক্লুড হতে পারে বা কোনো একটা সমাবেশে সে জয়েন করতে পারে বা নাও করতে পারে, এটা তার একটা অধিকার। আর লাস্টে লেখা হয়েছে ফ্রিডম অফ রিলিজন। একটা মানুষ, আমরা তো জন্মগতভাবেই কোনো না কোনো ধর্মাবলম্বী হয়ে পৃথিবীতে আসি, তো কেউ যদি চায় সে তার নিজের ধর্ম লালন করবে, এখানে তার বাধা দেওয়ার কেউ নেই। এবং যদি সে তার পরবর্তীতে তার কোনো কোনো একটা চিন্তাধারার পরিবর্তন ঘটে, সে অন্য ধর্মাবলম্বীতে নিজেকে দেখতে চায় বা নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, ধর্ম পরিবর্তন করতে চায় সহজ কথায়, তাহলে সেটাও তার একটা জন্মগত অধিকার। আরও অনেক অধিকারের কথা বলা হয়েছে যে এটাতে আছে, কিন্তু আমাদের তো 6টা বক্স ফিল আপ হয়ে গেলে আর কোনোটা লেখার দরকার পড়ে না। সো এখানেই আমি এটা দিয়ে শেষ করছি। এবং দেখো পরীক্ষা এই যে অ্যারো মার্কসগুলো কিন্তু পরীক্ষার খাতায় অনেকের অ্যাবসেন্ট দেখা গেছে। বক্স করেছো, নাম্বার দিয়েছো, কিন্তু অ্যারো মার্কস দেওয়া নাই, সেটাও কিন্তু একটা দুর্বলতা। সো এই ভুলগুলো এই লেভেলে এসে আর করা উচিত না। আর অনেকেই সেন্টেন্স শেষ করেছো ফুল স্টপ দিয়ে। ক্লোজারে যেহেতু আমরা সেন্টেন্স লিখি না, মানে একটা কমপ্লিট সেন্টেন্স সাবজেক্ট ভার্ব বা এক্সটেনশন দিয়ে যে একটা কমপ্লিট সেন্টেন্স হয়, ক্লোজারে তো সেটা থাকে না। ক্লোজারে আমরা লিখি টু হিসেবে বা শর্ট নোট হিসেবে বা এক্সপ্রেশন হিসেবে, সেই জন্য এটার লাস্টে কোনো রকম ফুল স্টপ হবে না। সিন প্যাসেজ 38-এ বেসিক্যালি এডুকেশনাল হিউম্যান রাইটসগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং ওখানে একটা ফ্লোচার্ট আছে, যেটার কোয়েশ্চেনটা হচ্ছে মেক আ ফ্লোচার্ট শোয়িং সাম পয়েন্টস অফ হিউম্যান রাইটস অ্যাবাউট এডুকেশন। তো এইটার যখন আমরা অ্যান্সার করব, সেখানে আমাদের কনটেক্সটটা কিন্তু খুব ছোটো হয়ে আসছে। মানে শুধুমাত্র লেখার উপরে, মানে লেখাপড়ার উপরে, পড়াশোনার উপরে যে রাইটসগুলো সম্পর্কে রাইটসে ভালো হাইলাইট করা হয়েছে সেগুলোই শুধু আলোচিত হবে এখানে। সো তোমাদের সিন প্যাসেজ 38-এ একটা ফ্লোচার্ট আছে, যেটার কোয়েশ্চেনটা হচ্ছে মেক আ ফ্লোচার্ট শোয়িং সাম পয়েন্টস অফ হিউম্যান রাইটস অ্যাবাউট এডুকেশন। তো এটা থেকে যখন আমরা অ্যান্সার করব, শুধুমাত্র এডুকেশনের ক্ষেত্রে, লেখাপড়ার ক্ষেত্রে মানুষের যে রাইটগুলোর কথা বলা হয়েছে, একেবারে বিগিনার লেভেল থেকে শুরু করে হায়ার লেভেল পর্যন্ত, সেই পয়েন্টগুলো এখানে আসবে। একটা পয়েন্ট দেওয়া আছে, মানে যেটা বেসিক এখানে, হ্যাভিং দ্য রাইট টু এডুকেশন। তো এরপরে আমরা যাবো যে এলিমেন্টারি লেভেলে যে এডুকেশনের কথা বলা হয়েছে সেগুলো কেমন হবে, কোন পর্যন্ত শিক্ষা অবৈতনিক হবে। তো এই সংক্রান্ত যে পরপর কিছু সেন্টেন্স আছে লেসন সিন প্যাসেজ 37-এর লাস্ট প্যারা, সেখান থেকে আমরা অ্যান্সারটা এখন লিখব। লেখাপড়ার ক্ষেত্রে মানুষের অধিকারের ক্ষেত্রে এখানে বলা হয়েছিল যে এলিমেন্টারি এবং ফান্ডামেন্টাল, মানে বেসিক লেভেলে বা প্রাইমারি লেভেলে শিক্ষাটা করতে হবে অবৈতনিক, যাতে সেখানে সবাই অ্যাক্সেস করতে পারে। সো ফ্রি ইন এলিমেন্টারি অ্যান্ড ফান্ডামেন্টাল স্টেজ, এটাকে আমরা একটা লিখলাম। তারপরে ছিল যে সেখানে এলিমেন্টারি লেভেলের যে পড়াশোনা, প্রাথমিক যে পড়াশোনা, সেটা বাধ্যতামূলক করতে হবে যাতে সবাই সেটা বাই ফোর্স পড়ে। সো আমরা লিখবো কম্পালসারি এলিমেন্টারি এডুকেশন, যাতে সবাই সেই শিক্ষাটা নেয়। কোনো রকম বাউন্ডিং থাকলে তো মানুষ এখানে অনুসারী হবে, সো সেটা বাধ্যতামূলক করতে হবে। হ্যাভিং অ্যাভেলেবিলিটি টু টেকনিক্যাল অ্যান্ড প্রফেশনাল এডুকেশন, কারিগরি শিক্ষা যেটা আছে বা বৃত্তিমূলক যে শিক্ষাগুলো আছে সেগুলোর সুযোগ রাখতে হবে। প্রচুর মানে সেগুলো তো অনেক চাহিদা থাকে মানুষের, সো চাহিদা করলেই হবে না। আমি যেরকম চাহিদা করছি যে আমার এরকম জব, আমার এরকম প্রফেশনের বা এরকম পড়াশোনা আমি করবো, সেই সুযোগটা যাতে থাকে, সুযোগটা বাড়াতে হবে, অ্যাভেলেবিলিটিটা বাড়াতে হবে। হ্যাভিং অ্যাক্সেসিবিলিটি টু হায়ার এডুকেশন টু অল, উচ্চতর শিক্ষায় যাতে সবাই তার মেধা অনুসারে প্রবেশাধিকার পায়, সেই প্রবেশাধিকারটা নিশ্চিত করতে হবে বা সেটা রাখতে হবে। আর লাস্টে লেখা আছে টু ডিরেক্ট অ্যাজ এ ফুল ডেভেলপমেন্ট অফ হিউম্যান পার্সোনালিটি, একটা মানুষের পরিপূর্ণ ব্যক্তিত্ব গঠনের জন্য যা যা থাকা দরকার, যে ব্যবস্থাগুলো করা দরকার, সেই দিকে যাতে আমাদের সেই এডুকেশনটা ডিরেক্ট করতে পারে, পরিচালিত করতে পারে একটা মানুষকে, সেটা নিশ্চিত করতে হবে। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। এই ফ্লোচার্ট দুটো ভালো করে পড়বে এবং বইয়ের সাথে সামঞ্জস্য রেখে, বই পাশাপাশি রেখেই পড়বে। এবং যেটা আমি বললাম ফ্লোচার্টের নিয়মের ক্ষেত্রে যেটা বললাম, যেভাবে হেডিং লিখতে কথা বলা হয়েছে সেটা ফলো করবে। প্রশ্নর থেকেই এই 1 নাম্বার পয়েন্টটা অবশ্যই প্রশ্নে যেটা দেওয়া আছে সেটাই লিখতে হবে, অন্যরকমভাবে চেঞ্জ করে লেখা যাবে না, তাহলেই ধরে নেওয়া হবে সেটা প্রশ্নের সাথে সামঞ্জস্যপূর্ণ না। কথা যদি একই থাকে তারপরেও যদি তুমি কোশ্চেনের সেন্টেন্সটা না লিখো, তাহলে সেটা গ্রান্টেড হবে না। সো ওই নিয়মগুলো ফলো করেই, বাকি নিয়মগুলো ঠিকঠাক রেখেই, যেমন এখানে ফুল স্টপ দেওয়া যাবে না, অ্যারো মার্কস দিতে হবে, বক্সগুলো 1 পৃষ্ঠার মধ্যে করতে হবে, এই কথাগুলো মাথায় রেখে আগামীতে ফ্লোচার্টের অ্যান্সার করবেন, এটাই আপনাদের কাছে প্রত্যাশা থাকবে।
তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। ঈদের আগে এটাই তোমাদের লাস্ট ক্লাস, ঈদের পরে আবার আমরা ভিডিও ক্লাসে যাব। তো সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, তোমরা সবাই ভালো থেকো।